হ্যালো ভিউয়ার্স, পাঠশালা চ্যানেলের আরও একটি নতুন উপস্থাপনায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত একটি ছোট গল্প শুভা নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এবং 1941 খ্রিস্টাব্দে তিনি মারা যান। রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত প্রথম ছোট গল্প হলো ভিখারিনী, যেটা তিনি 1877 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। ছোট গল্পগুলির মধ্যে থাকত মানব জীবন, প্রকৃতি, প্রেম, বিরহ এবং সমাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ছোট গল্পের রেশ হবে এমন যেটা শেষ হয়েও হবে না, অর্থাৎ পাঠক আরও উৎসুক হয়ে থাকবে যে এই গল্পের শেষ পরিণতিটা কি হলো সেটা জানার জন্য। সেরকমই একটি ছোট গল্প শুভা। এই গল্পটিকে পাঠ করার পরেও পাঠক মন উৎসাহিত হয়ে থাকে যে শুভার শেষ পরিণতিটা কি হলো। আজকে আমি এই শুভা গল্পটিকে সম্পূর্ণ আমি পড়ব এবং এর অর্থ বোঝাবো, এর মধ্যে থাকা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। শুভা, রবীন্দ্রনাথ ঠাকুর। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। সুভাষিনী, সুভাষিনী মানে যে ভালো কথা বলতে পারে। আর সেই মেয়েটাই যখন জন্মালো তখন সে বোবা হলো। এটা তো আর পিতামাতার পক্ষে জানা সম্ভব নয় যে তিনি যে সন্ততিকে জন্ম দিচ্ছেন সে বোবা হবে না সুস্থ স্বাভাবিক হবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেয়া হয়েছিল। সুকেশিনী অর্থাৎ যার অনেক বড় লম্বা চুল সেরকম বোঝাতে, আর সুহাসিনী মানে যে সদা হাসি খুশি মেয়ে আর কি। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। অর্থাৎ সুভাষিনী কে রেখেছিল এই নামটা? সুভাষিনী রেখেছিল তার পিতা, তার বড় দুই বোনের নামের সাথে মিল রেখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়েছে। বড়দের দুটো মেয়ে সুকেশিনী সুহাসিনী, তাদের মানে প্রচুর টাকা পয়সা খরচ করে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। অর্থাৎ যে বোবা তাকে তো সহজে কেউ বিয়ে করতে চাইবে না বা তার বিয়ে দেওয়ার অসুবিধা হবে। যেরকম সাবলীলভাবে তার বাবা মা বড় দুই কন্যার বিয়ে দিয়ে দিতে পেরেছে, সেটা তো শুভার ক্ষেত্রে হচ্ছে না। যেহেতু সে তার মধ্যে একটা অস্বাভাবিকতা রয়েছে, সে কথা বলতে পারে না, তাই তার খুব সহজে বিয়ে হচ্ছে না। তাই সে তার পিতামাতার কাছে বোঝা স্বরূপ রয়ে গেছে। যে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। অর্থাৎ যে কথা বলতে পারে না, সে যে সমস্ত কিছুটা অনুভব করতে পারে, সবাইকে দেখে যে সে বুঝতে পারে যে তাকে নিয়ে সবাই চিন্তা করছে, যে সে কথা বলতে পারে না বলে তাকে নিয়ে সবাই উপহাস করে বা তাকে নিয়ে দুশ্চিন্তা করে, এটা তো তার বোঝার ক্ষমতা আছে, এটা সকল মানুষ বোঝে না। তাই তাকে যখন শুভাবে যখন কেউ দেখতে পায় তখন তাকে দেখে সবার প্রথমে এই চিন্তাটাই মাথায় আসে যে এর ভবিষ্যৎ কি হবে। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। অর্থাৎ যেহেতু সে কথা বলতে পারে না, সবাই তাকে দেখলে চিন্তা করে, তার বাবা মাও চিন্তিত বোধ করেন, তাই শুভা সর্বদা নিজেকে একটু লুকিয়ে রাখতে পছন্দ করত। সে তো বুঝতে পারতো যে সবাই তাকে নিয়ে দুশ্চিন্তা করছে বা তার বাবা মাও তাকে বিশেষ ভালো নজরে দেখে না। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি। সে মনে মনে এটা ভাবতো যে আমাকে যদি সবাই ভুলে যায় এটা হলেই সে মন থেকে বেঁচে যায়। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? কিন্তু এই যে দুঃখ বেদনা, যে সে যে কথা বলতে পারছে না, এটা নিয়ে সবাই যে তাকে নিয়ে বেশ চিন্তার ভাব প্রকাশ করে, তার বাবা মাও তাকে ঠিক ভালোভাবে গ্রহণ করতে পারে না, এই যে সমস্ত চিন্তা ভাবনা, এগুলো তো শুভাকে বেদনা দেয়, তাকে কষ্ট দেয়, সেটা সে কখনো ভুলতে পারে না। পিতামাতারা সর্বদাই এই সুভাষিনীকে নিয়ে চিন্তিত ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখতেন। অর্থাৎ শুভার মা যেন
এই যে শুভা যে জন্মেছে বোবা হয়ে, এটা যেন তার ভুল এই হিসাবে দেখতো। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। একজন মা নিজের ছেলেকে বাদ দিয়ে নিজের যে কন্যা হয়, কন্যা সন্তান যে হয়, তাকে যেন নিজের অংশরূপে দেখে একজন মা। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। অর্থাৎ সেই কন্যা সন্তানের মধ্যে যদি কিছু ত্রুটি, কিছু অক্ষমতা দেখা যায়, সেটা মা মনে করেন যে এটা বোধহয় তারই ভুল, কোনো ত্রুটি। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। এখান থেকে শুভার পিতার নাম পাওয়া গেল। শুভার পিতার নাম হলো বাণীকণ্ঠ, যিনি তার অন্যান্য বড় দুই মেয়ে সুকেশিনী এবং সুহাসিনীর থেকে সুভাসিনীকে বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। যেহেতু শুভা বোবা, কথা বলতে পারে না, তাই তার মা তাকে খুব একটা ভালো নজরে দেখতেন না। মানে তিনি নিজের ত্রুটি স্বরূপ তাকে দেখতেন, যে তার কোনো ভুলের কারণেই সে এই মেয়েটা বোবা হয়ে জন্মেছে, এরকম একটা ধারণা তার মনে বা তার মায়ের মনে রয়েছিল। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধার কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। অর্থাৎ শুভা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। অর্থাৎ মানে বড় বড় কালো দুটো চোখ ছিল, যেই চোখের মাধ্যমে যে সমস্ত কিছুটা সবাইকে বোঝাতে পারত। তাহার ওষ্ঠাধার ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। যখন সে কিছু বুঝতে পারত, অর্থাৎ তার যখন দুঃখ হতো বা কোনো আনন্দ পেত, তখন তার ওষ্ঠাধার অর্থাৎ তার ঠোঁট দুজোড়া কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। আমরা কথার মধ্যে দিয়ে যে মনের ভাবটা প্রকাশ করি সেটাকে আমাদের নিজের মতো করে গড়ে পিঠে নিতে হয়। কতকটা তর্জমা করার মতো, সকল সময় ঠিক হয় না। তর্জমা মানে কোনো কিছু একটা থেকে অনুবাদ করার মতো হয়, যেটা সবসময় ঠিক হয় না। ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয়। যখন ক্ষমতা থাকে না, মানে কোনো একটা ত্রুটি বিচ্যুতির কারণে সেখানে ভুলভ্রান্তিও হয়ে যায়, কিন্তু কালো চোখে কিছু তর্জমা করিতে হয় না। অর্থাৎ সুভাষিনী যে কথা বলতে পারে না, তার চোখটাই সব, চোখের মাধ্যমেই সে কথা বলে, চোখের মাধ্যমে ইশারা এবং চোখের মাধ্যমেই সে সমস্ত ভাব প্রকাশ করতে পারে। তার কিন্তু তর্জমা করার দরকার হয় না। সে নিজের মতো করেই ভাব প্রকাশ করে, তাকে অত ভাবনা চিন্তা করতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত হয়, কখনো মুদ্রিত হয়। মানে তার মনে যে ভাবটা হচ্ছে, মনের মধ্যে যেটা সে অনুভব করছে, সেটা তার চোখের মধ্যে দিয়ে ফুটে ওঠে, কখনো মুদ্রিত হয়। যখন মানে তার চোখ দেখেই যেন বোঝা যায় যে সে কি বলতে চাইছে, বা তার দুঃখ হচ্ছে না আনন্দ হচ্ছে, এটা যেন তার চোখ দেখেই বোঝা যায়। কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে। অর্থাৎ সেই চোখ জোড়া কখনো ম্লানভাবে নিবে আসে, মানে বন্ধ হয়ে যায়, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো অস্ত যাওয়া চাঁদের মতো অনিমেষ মানে ভাবে চেয়ে থাকা, মানে এক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে। কখনো কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে, কখনো চারিদিকে হঠাৎ করে মানে এক নিমিষের মধ্যে চেয়ে ফেলে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, মানে মুখের ভাব বই আজন্মকাল, মানে তার মুখের ভাব দেখেই বোঝা যায় যে সে দুঃখ পেয়েছে না আনন্দ পেয়েছে, এরকম তার মুখের ভাবটা থেকেই বোঝা যায়, যা ছাড়া অন্য কোনো ভাষা নেই। তাহার চোখের ভাষা অসীম উদার, তার চোখের ভাষাটা যেন প্রচণ্ড অসীম, অর্থাৎ যেটার কোনো শেষ নেই, এবং উদার, অতল স্পর্শ গভীর, যেটার গভীরতা অনেক বেশি, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, মানে স্বচ্ছ আকাশের মতো মানে পরিষ্কার আকাশের মতো, উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি, মানে যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো আলো ছায়ার খেলা চলে। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মুহূর্ত আছে।
মানে প্রকৃতিরও তো কোনো ভাষা নেই, কিন্তু তার কখনো সেখানে ঝড় হয়, কখনো মৃদুমন্দ বাতাস বয়, আবার কখনো বৃষ্টি পড়ে, আবার কখনো প্রখর রৌদ্রে চারিদিক যেন ঝলসে যাওয়ার ভাব হয়। সেরকমই শুভাও যেন প্রকৃতির মতো নীরব, কিন্তু শুভার মনেরও একটা ভাব আছে। তার মুখের মধ্যে দিয়ে যে ভাব ফুটে ওঠে এবং তার চোখের মধ্যে দিয়েই সে সমস্ত কিছু যেন ভাষা ব্যয় করে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত। অর্থাৎ মানে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এরকম ভীত সন্ত্রস্ততা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। মানে যেহেতু ও কথা বলতে পারে না, তাই সুভাকে দেখে ছোট ছোট ছেলে মেয়েরা ভয় পেত, তাহার সহিত খেলা করিত না। ভাবতো যে আমরা তো সবাই কথা বলছি, বা আমরা যেরকম স্বাভাবিক একটা খেলাধুলা করছি সেটা শুভা পাচ্ছে না, শুভা কথা বলতে পারছে না, তাই তাকে একটু এড়িয়ে চলতো, তাকে খেলা করতে মানে খেলার সঙ্গী হিসাবে তাকে গ্রহণ করতো না কেউ। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন, তাই শুভা ছিল নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন, মানে তার কোনো সঙ্গীও ছিল না। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটা ছোট নদী, গৃহস্থের মেয়েটির মতো, বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। অর্থাৎ বলেছে গ্রামের নামটা চণ্ডীপুর, অর্থাৎ শুভারা যেখানে থাকতো সেই গ্রামটার নাম হলো চণ্ডীপুর। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতর। নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিশ্রুত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। অর্থাৎ শুভারা যে গ্রামটায় থাকতো তার নাম চণ্ডীপুর। সেখানেও একটা ছোট্ট নদী ছিল যার নাম তন্বী। সে এই গৃহস্থের ছোট মেয়েটির মতো, গৃহস্থের ছোট মেয়ে বলতে এখানে শুভাকেই বোঝানো হয়েছে। বহুদূর পর্যন্ত তাহার প্রসার নয়। সেই নদীটা যে খুব একটা প্রশস্ত এবং খুব বহুদূর পর্যন্ত তার বিস্তৃতি সেটাও নয়। তাই সে আপন কুলকে রক্ষা করিয়া নিজের সমস্ত কাজ করে চলে, যেরকম শুভা। দুই ধারে গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। এই নদীটার সঙ্গে সকলেরই যেন কোনো না কোনো একটা সম্বন্ধ আছে, কোনো না কোনোভাবে এই নদী তাদের উপকার করে থাকে, সেরকম শুভার ক্ষেত্রে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতর। অর্থাৎ এর দুধারে রয়েছে লোকালয়, অর্থাৎ মানুষজনের বসবাস রয়েছে, এবং তরুচ্ছায়া ঘন উচ্চতর মানে গাছপালায় ঘেরা উচ্চভূমি। নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী, এখানে তন্বী নদীর কথা বলা হয়েছে, বোঝানো হয়েছে। সে যেন দ্রুত পদক্ষেপে অর্থাৎ দ্রুততার সাথে প্রফুল্ল হৃদয় মানে একদম আনন্দ উৎসলভাবে আপনার অসংখ্য কল্যাণ কার্য চালিয়েছে। অর্থাৎ সে নিজের যে ভালো কাজকর্মগুলো সেটাকে মানে নদীর যে কাজ সেটা সে সম্পন্ন করছে নিজের প্রফুল্লতার সাথে, আনন্দের সাথে। সেরকম যেন শুভার জীবনটাও। বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরই, অর্থাৎ নদীর খুব কাছাকাছি এই বাণীকণ্ঠ অর্থাৎ শুভার পিতৃগৃহ। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে। এখানে শুভার বাড়ির বর্ণনাটা দেওয়া হয়েছে, যেটা প্রশ্ন আকারে আসতে দেখতে পাওয়া যায়, তাই শুভার বাড়িটা কিরকম ছিল সেটা তোমরা পড়বে। এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে ডোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মের যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। মানে বাড়ির সমস্ত কাজকর্ম করে সে কারোর দৃষ্টিগোচর হয় কিনা সেটা কেউ বলতে পারবে না, কিন্তু যখন তার সমস্ত কাজকর্ম ছাড়া হয়ে যায় তখন সে এই নদীর তীরটায় এসে বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়, অর্থাৎ যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, অর্থাৎ প্রকৃতি কিভাবে শুভার সাথে কথা বলে বা তাহার ভাষার অভাব পূরণ করে দেয়, অর্থাৎ শুভার মনের যে কষ্ট সেটা প্রকৃতি কিভাবে দূর করে না। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর, অর্থাৎ নদীর কলধ্বনি বলতে নদী যে স্বাভাবিকভাবে বয়ে যায় তার যে একটা শব্দ, লোকের কোলাহল অর্থাৎ মানুষজনের যে চিৎকার বা কোলাহলের মধ্যে যে
সারাদিনে তাদের কাজকর্ম, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর অর্থাৎ মানে গাছের পাতার যে শব্দ, সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। এই সমস্ত কিছুটা মিশে গিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পন, কম্পন মানে হচ্ছে কাঁপুনি সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায়, সমুদ্রের ঢেউয়ের মতো যেন সমস্ত কিছু মিলেমিশে বালিকার চির নিস্তব্ধ হৃদয়, অর্থাৎ যে কথা বলতে পারে না তার হৃদয় সর্বদাই নিস্তব্ধ, তার বুকের মধ্যে যে কষ্ট বা দুঃখ সেগুলো যেন এই নদীর তটে এসে এই সমুদ্রের ঢেউয়ের মতো সেটা ভেঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা, অর্থাৎ প্রকৃতির এই বিবিধ শব্দ মানে এই যে এত সমস্ত কিছু, নদীর কলধ্বনি, লোকের কোলাহল, পাখির ডাক, এই সমস্ত কিছুই যেন প্রকৃতির বিবিধ শব্দ এবং প্রকৃতির বিভিন্ন যে বৈচিত্র্য, ইহাও বোবার ভাষা, এগুলো যেন এই সুভার ভাষার অভাব পূরণ করে। ঝিল্লিরব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। মানে এই তৃণভূমি থেকে একেবারে নক্ষত্রলোক অর্থাৎ আকাশ পর্যন্ত যেন ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস মধ্যে থাকে। মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি। অর্থাৎ যখন দুপুরবেলা আসতো তখন মধ্যাহ্ন বলতে দুপুরবেলায় যখন মাঝিরা জেলেরা খেতে যেত, সমস্ত গৃহস্থের লোকজনেরা ঘুমাতো, পাখিরা ডাকতো না, খেয়া নৌকা এই নৌকাগুলো তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি, এদেরও কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। এই নিস্তব্ধ বোবা প্রকৃতি এবং ভাষাহীন এই শুভা মুখোমুখি যেন বসে থাকত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়া। অর্থাৎ সুবিস্তীর্ণ রৌদ্রে বলতে এই যে নৌকা আর যে সমগ্র প্রকৃতিটা রৌদ্রের মধ্যে থাকতো, আর একটি ক্ষুদ্র তরুচ্ছায়া বলতে একটি ছোট্ট গাছের ছায়ার মধ্যে বসে থাকতো কে? শুভা। শুভার যে গুটিকত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, অর্থাৎ শুভারও কিছু বন্ধু ছিল কিন্তু তাদের সংখ্যা কম। গোয়ালের দুটি গাভী, মানে গোয়াল ঘরে থাকা দুটি গাভী, তাহাদের নাম স্বর্গশী ও পাঙ্গুলি। এটা কিন্তু পরীক্ষা পড়ে যে শুভার দুই বন্ধুর নাম কি ছিল। দুটো গাভী অর্থাৎ দুটো গরু, যাদের নাম ছিল স্বর্গশী আর পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, অর্থাৎ মানে ওই গরুগুলো বালিকার মুখ থেকে তো এই নাম দুটো তারা কখনোই শুনতে পায়নি, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনত। শুভা যখন আসে তখন ওই স্বর্গশী আর পাঙ্গুলি সেটা অনুভব করতে পারত। এখানে একটা খুব সুন্দর কানেকশন দেখো, মানে শুভাও যেরকম বোবা ছিল, সে কথা বলতে পারতো না, সেরকম এই গরুগুলিও শুভা যখন আসতো শুধু তার পায়ের শব্দটা তারা চিনতে পারত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। অর্থাৎ শুভার যে আচার আচরণগুলো, কখন সে ওই তাদেরকে স্বর্গশী আর পাঙ্গুলিকে আদর করতে চাইছে, কখন তাদেরকে বকাবকি করছে, এটা তারা বুঝতে পারত, যেটা মানুষের বোঝার ক্ষমতা ছিল না, যে শুভা কি বলতে চাইছে বা তার আচার আচরণের মাধ্যমে কি বোঝাতে চাইছে। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা স্বর্গশীর গ্রীবা বেষ্টন করিয়া, গ্রীবা বলতে এখানে গলা, অর্থাৎ শুভা ওই গোয়াল ঘরে ঢুকে স্বর্গশীর গলা জড়িয়ে ধরত, তাহার কানের কাছে আপনার গন্ধদেশ ঘর্ষণ করিত, মানে তাহার গলার মধ্যে নিজের গলাটাও ঘষত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত।
তার এই আচরণকে সম্মতি জানানোর জন্য পাঙ্গলিও তার দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর শুভার গাটা চেপে দিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। মানে দিনে সে 3 বার করে গোয়াল ঘরে যাবেই, এছাড়াও মাঝে মাঝে যখন তখনও চলে যেত। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, তখন সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। যখন শুভা বাড়িতে কথা শুনতো কোনো বা তার দুঃখ হতো, তখন সেই 2 বন্ধুর কাছে চলে আসতো। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তি দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝতে পারিত। অর্থাৎ শুভার যে দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, সেটা যেন এই দুটো অবলা প্রাণী বুঝতে পারত কোনো অজানা অনুভবের দ্বারা। এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া বসিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করত। অর্থাৎ সর্বশের পাঙ্গলিও বোঝে যে শুভা তাদেরকে ভীষণ ভালোবাসে, আর তাই শুভার যখন দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, তখন এই 2 বন্ধু সর্বশের পাঙ্গলি তার দুঃখ ঘোচানোর চেষ্টা করে তাদের মতো করে। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল। অর্থাৎ বিড়াল শাবক বলতে বিড়ালের ছানা, শাবক মানে ছানা। কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না। যেরকম সর্বশী এবং পাঙ্গলির সাথে শুভার বন্ধুত্ব ছিল, সেরকমটা কিন্তু এই ছাগল বা বিড়াল ছানার সাথে সেরকমভাবে ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত, মানে তার জন্য তারা যথেষ্ট পরিমাণে আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত। মানে বিড়াল বাচ্চাটি যখন তখন শুভার কোলে উঠে পড়ে সে সেখানে ঘুমিয়ে পড়ত আর কি। এবং শুভা তাহার গ্রীবা এবং পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলিয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়। মানে তার গলা এবং পিঠে শুভা যখন হাত বুলিয়ে দেয়, তার ঘুমটা যে আরো ভালো হয়, মানে ঘুমটা তাড়াতাড়ি আসতে আরো সুবিধা হয় আর কি। ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত, মানে বিড়ালটা যেন অঙ্গভঙ্গি করে এটাই বোঝাতে চাইত শুভাকে। আজকের মতো এখানেই আমার আলোচনা শেষ করলাম। শুভা গল্পের পরবর্তী পার্ট দেখবার জন্য পাঠশালা চ্যানেলে লক্ষ্য রেখো।